এই এই বিষয়টা নিয়েই আমি সুপ্রিম কোর্ট করেছি। আজকে সুপ্রিম কোর্টের এই বিচারের শুনানি পর্ব ঠিক এই জায়গাটাকে ধরেই, অর্থাৎ ট্রিব্যুনাল যেগুলো হয়েছে তার কোনো পরিকাঠামো নেই, সংখ্যার কথা বলা হয়েছে। সেখানে জজ নেই, কর্মচারী নেই, চেয়ার নেই, বেঞ্চি নেই, লোক জানে না। জলপাইগুড়ি হাইকোর্ট বলছে যে এই গতিতে যদি কাজ চলে ট্রাইব্যুনালের, তাহলে 21 বছর লাগবে এখন পর্যন্ত যা পেন্ডিং আছে সেগুলো সমাধান করতে। এই ট্রাইব্যুনালের জন্য লক্ষ লক্ষ মানুষ শুধু ভোটার লিস্টে নাম বাদ যাচ্ছে তা নয়। আরো বলি, এই ট্রাইব্যুনালের জন্য শুধু মুসলমানদের নাম বাদ যাচ্ছে তাও নয়, হিন্দু মুসলমান উভয় আছে। আর যাদের নাম বাদ যাচ্ছে তারা রেশন থেকে বঞ্চিত হচ্ছে, অন্নপূর্ণা ভান্ডার থেকে বঞ্চিত হচ্ছে, ঘরের টাকা থেকে বঞ্চিত হচ্ছে। তাদের পরিবারের লোক ড্রাইভিং লাইসেন্স করতে পারবে না, জমি কেনা বেচা করতে পারবে না, বিদেশে যেতে পারবে না। তাদের পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনা করে নিট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না। শুধু তাই নয়, তাদের পরিবারের ছেলেরা যখন বড় হবে তখন তাদের ভোটার লিস্টেও নাম উঠবে না। কি ভয়ঙ্কর অবস্থা বুঝুন। 21 বছর লাগবে, হাইকোর্টের জজ বলছে আজকের গতিতে ট্রাইব্যুনালের কাজ সমাধান করতে। তাই এর আগের দিন আমি ছিলাম নিজে 13 তারিখে তোমার সুপ্রিম কোর্টে, সেইখানটাই এইটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সেখানে বিচারক কিছু কিছু অবজারভেশন দিয়েছিলেন, মন্তব্য করেছিলেন, এবং আজকে দ্বিতীয় দিন দিয়েছিলেন 25শে আগস্ট। আজকে আবার এই আমার কেসটা উঠছে সুপ্রিম কোর্টের 1 নম্বর ঘরে। তাই কামনা করব, সকল মানুষের আশীর্বাদ দোয়া চাইব যেন আমাদের এই কেসে যেটা করেছি আমি তার যেন কোনো সুফল পাই। কোনো নির্দেশিকা কিছু নেই। ব্যাপার হচ্ছে যে আমরা প্রতিদিন যোগদান করাচ্ছি। ভালো করে শুনে রাখো ভাই কথা, প্রতিদিন আমরা মুর্শিদাবাদে যোগদান করাচ্ছি। আমি গতকালও যোগদান করেছি কাঁদিতে, আগামীকাল করাবো গোলাবাজার এই পার্টি অফিসে, 29 তারিখ করাবো পার্টি অফিসে। যোগদান পর্বটা আমাদের দলকে বাড়ানোর পর্ব একটা। কিভাবে যোগদান করাই আমরা, কোনো ব্লক তারা ঠিক করে সেই এলাকায় কারা যোগদান করতে চাইছে তাদের সঙ্গে কথা বলা। মনে করুন আমার কাছে কেউ এলে যোগদান করতে, আমি সরাসরি কাউকে যোগদান করতে অনুমতি দিই না। কি করি, ব্লককে পাঠাই। কেন? সেখানে আমাদের স্থানীয় নেতৃত্ব আছে। তারা কি করবে, তারা দেখবে, বিচার করবে, তারপর তারা যোগদান করাবে। হয়ে গেল। এবার যোগদান যেদিকে হবে তারা বলে দাদা আপনি একটু আসুন, যাই আমরা, এটাই আমার কাজ। একইভাবে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় নির্বাচনের পর থেকে হাজার হাজার, একটা নয় হাজার হাজার তৃণমূল কর্মীরা কংগ্রেস দলে যোগদান করেছে। সেই প্রক্রিয়ার একটা অঙ্গ হিসাবে শামসেরগঞ্জে, সেখানে পরশুদিন মনে হয় নাকি, পরশুদিন 23 তারিখে শয়ে শয়ে তৃণমূল কর্মীরা যোগদান করলো। ভিডিও আছে, সভা দেখেছেন, সবাই মিছিল দেখেছেন, সবকিছু আপনাদের কাছে আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সব দেখতে পাবেন। সেখানটাই ব্লক সভাপতিদের আমন্ত্রণ ছিল। কাকে? আমাকে। পশ্চিমবঙ্গে একটা মাত্র এমপি কংগ্রেসের ঈশা খান চৌধুরী, তার আমন্ত্রণ ছিল। পশ্চিমবঙ্গের দুটো মাত্র কংগ্রেসের এমএলএ, আমাদের একজন মহাতাব শেখের, তার উপস্থিতি ছিল, তার আমন্ত্রণ ছিল। পশ্চিমবঙ্গের দুটো সিডাব্লিউসি মিটিং, দুটো সিডাব্লিউসি মেম্বার, তার মধ্যে একজন আমার উপস্থিতি ছিল। এই জেলায় রাজনীতি করি, এই জেলায় বড় হয়েছি, বেশিটা আর কি। রাজ্য রাজনীতি করেছি, আমি দুবারের প্রেসিডেন্ট ছিলাম, আমি সিডাব্লিউসির একজন সদস্য। আইন কানুন নিয়ম আমি কারোর থেকে কম জানি না। তো সেইখানটায় যখন অনেকে যোগদান করেছে, তার মধ্যে নাকি একটা লোক সম্পর্কে কোনো অভিযোগ পাওয়া গেছে, তার বিরুদ্ধে কেস আছে বা কিছু আছে, একজন সম্পর্কে। তাই এআইসিসির কাছে যখন এই অভিযোগটা যায়, এআইসিসি মানে কি, এখানকার যে দায়িত্বে আছে আর কি, একটা প্রকাশ যোশী বলে একটা ভদ্রলোক, তার কাছে যখন এই খবরটা যায়, সে তখন আলোচনা করে বা কোনো কারণে সে বলেছে এইটা 4 দিনের জন্য এটাকে স্থগিত রাখুন, ক্যান্সেল করা নয়, ইন অ্যাবিয়ার মানে আটকে রাখা। সেইখানে যখন সভা হয়েছিল তখন সব মিডিয়া ছিল, প্রিন্ট মিডিয়া ছিল, ইলেকট্রনিক মিডিয়া ছিল, সবাই ছিল। তাদের মধ্যে একজন যখন আমাকে জিজ্ঞেস করে দাদা আপনি যোগদান করালেন, কারোর বিরুদ্ধে অভিযোগও থাকতে পারে, আমি তখন বললাম, কি বললাম, যে কারোর বিরুদ্ধে অভিযোগ যদি থাকে, থাকতে পারে, তারা যদি সৎ পথে চলতে চায়, শুদ্ধ হতে চায়, কংগ্রেস তাকে সুযোগ দেবে। 1, 2 নম্বর, আমি নিজে নেতাদের থেকে বেশি কর্মীদেরকে যোগদান করাতে উৎসাহিত বোধ করি, এটাও বলেছি। আর তো কোনো কথা হয়নি, সেখানে কেউ অভিযোগের কথা বলেনি, এইটুকুই কথা হয়েছে।
একটা সংবাদ মাধ্যম জিজ্ঞেস করেছিল, তাও সেটা ওখানকার যে তোমাদেরকে বলি, একটা পার্টি আছে না এখন, এই মানে বিজেমূল যাকে বলে, ওখানে জানেন যে শামশেরগঞ্জের যে এমএলএ সে বিজেমূলের লোক, সে তৃণমূল থেকে জিতেছে কিন্তু বিজেপি দালালি করছে। তাদের এটা খারাপ লেগেছে। কেন? তারা দেখছে যে ধুলিয়ান সম্পূর্ণ হাতছাড়া হয়ে যাচ্ছে। সম্পূর্ণ ধুলিয়ান হাতছাড়া যে হয়ে যায়, ঠেকাতে হবে কি করে? একটা কোনো ইস্যু তৈরি করো। সেই ইস্যুটা কি? যতজন যোগদান করেছে তাদের মধ্যে একজনের নামে নাকি অভিযোগ আছে। আমি পরে জিজ্ঞেস করলাম, ওখানে এনআইএ তদন্ত হয়েছে, কাউকে ডাকা হয়নি, কারোর নাম নাই। সিআইডি তদন্ত হয়েছে, কারোর নাম নাই। আগামী দিনে যদি আবার তদন্ত হয়, সে তদন্তে যদি কেউ অপরাধী হয়, সে জেল খাটবে, সে সাজা খাটবে। আমি তো কারোর অপরাধ গ্রহণ করিনি। আমরা বলছি পার্টিতে আসতে পারো। এই পার্টিতে এসে কিন্তু নখরাবাজি চলবে না। পার্টিতে সিধা হয়ে চলতে হবে, পার্টিতে ভদ্র হয়ে চলতে হবে, নিয়ম মেনে চলতে হবে। তাদের অতীত কি আমাদের দেখার দরকার নাই। যদি দেখা যায় সে অতীতের জন্য তারা কোনো বড় অপরাধ করেছে, তাদেরকে সেটা মোকাবিলা করতে হবে। আর আমরা কি করবো এখান থেকে গিয়ে? আমি, ঈশা খান মাহাতো, ব্লক সভাপতি শুধু নয়, ওখানকার যে এমএলএ ক্যান্ডিডেট ছিল আমাদের, তারা সবাই মিলে এটা চেয়েছে, তাই এটা হয়েছে। এটা নিয়ে আমার মনে হয়েছে যেন একটা অযথা জল ঘোলা করা হচ্ছে এবং সেই সুবাদে বিজেমূলদের মদত করা হয়েছে। অভিযোগ যদি থাকে কোনো ব্যক্তির বিরুদ্ধে, পুলিশ তদন্ত করবে, ইডি সিবিআই তদন্ত করবে। আমি যতটা জেনেছি এনআইএ তদন্ত হয়ে গেছে, কাউকে কিছু বলেনি। সিআইডি তদন্ত গেছে, কাউকে কিছু বলেনি। ইডি সিবিআই হয়ে গেছে, কাউকে কিছু বলেনি, ডাকেওনি, কোনো এফআইআরও নাই। এখন যদি নতুন করে আবার এফআইআর হয়, হতে পারে, করুক তদন্ত, কোনো আপত্তি নাই। তদন্ত করলে কোনো অপরাধীকে বাঁচানোর জন্য আমি কোনো আন্দোলন করতে যাইনি। অতএব তিলকে তাল করার যে প্রবণতা, সেই প্রবণতা থেকে সকলকে আমাদের সরে আসা উচিত। আমাকে নিজে এআইসিসি যিনি জেনারেল সেক্রেটারি আছেন, আমাকে সকালে ফোন করেছিলেন। আমাকে বলছেন, দাদা সবাই জয়েন করেছে, ঠিক আছে, তোমাদের একজন সম্পর্কে একটু কমপ্লেন আছে, আপনি একটু ব্যাপারটা দেখে নিয়েন। তাহলে হ্যাঁ, তা আমি তার জন্য আমরা বলেছি যে একটু থেমে তাদেরকে যোগদান করাতে 2-4 দিন দাঁড়িয়ে আপনি দেখে নেন, তারপর যেটা খুশি, যেটা ভালো মনে হয় আপনি করুন। আপনি আমাদের সিনিয়র লিডার, আপনার ব্যাপারটা কিছু বলার নাই। এখন এইটাকে তিলকে তাল করার গল্প আছে। কিছু নাই, কাজ নাই তো, নেই কাজ তো খই ভাজ চলছে বাজারে। আবার আমি কালকে যোগদান করাবো, আবার আমি 29-এ যোগদান করাবো, 29 তারিখে যোগদান। মুর্শিদাবাদে চলছে তো চলবেই, কালকেও করিয়েছি। কংগ্রেসের পুনরুত্থান মুর্শিদাবাদ জেলা হচ্ছে, এই পুনরুত্থান ঠেকানোর ক্ষমতা কারী নেই। সরকারি দলে থেকে হোক, বেসরকারি দলে থেকেই হোক, এই পুনরুত্থান কাউকে ঠেকানোর ক্ষমতা নেই। বরং আমি সবাইকে বলবো, যে জেলায় যোগদান হবে সেই জেলাকে জানিয়ে যোগদান হোক। জানি আমাদের পরিকাঠামোতে জেলা আছে, প্রদেশ আছে, দেশ আছে, অনেক কিছু আছে, কিন্তু মূল ভিত্তি আমাদের জেলা, জেলার মূল ভিত্তি গ্রাম, গ্রামের মূল ভিত্তি হচ্ছে বুথ। আমরা কিন্তু সেই ব্লকের, জেলারও না, ব্লক, জেলার পরে মহকুমা, তারপরে ব্লক, সেই ব্লকের সমস্ত নেতৃত্বের আহ্বানে আমি গেছি, একজন সিলসিন মেম্বার। ঈশা খান গেছে, পশ্চিমবঙ্গের একটা কংগ্রেসের এমপি। মাহতাব শেখ গেছে, পশ্চিমবঙ্গ কংগ্রেসের 2 এমএলএ, একজন এমএলএ। পরিষ্কার হলো, আর কোনো গল্প নাই। যোগদান চলছে, যোগদান চলবে, যোগদান আগামী দিনেও চলবে, চলছিল, চলছে, চলবে। তৃণমূল পার্টিকে মুর্শিদাবাদ জেলা থেকে কংগ্রেস সাদরে উৎখাত করে কংগ্রেসকে শক্তিশালী করবে। কংগ্রেসকে শক্তিশালী করবার প্রচেষ্টা নিয়ে আমরা লড়ছি। কংগ্রেসকে দুর্বল করার ক্ষমতা কারো নেই, কারো নেই, কারো নেই। কি বলবো হবে, কিন্তু বাংলায় কেউ পাচ্ছে, কেউ পাচ্ছে না, দুর্ভাগ্যের। সকলের জন্য বাংলার যে সরকার, তারা ভাবো, সবাই তারা সাধারণ মানুষ, সবাই তারা সাধারণ পরিবারের, সবারই জীবনের স্বপ্ন নিয়ে তারা চাকরি করতে গেছিল। তাই সরকার এই ব্যাপারটা ফ্লেক্সিবল হোক। সরকার সবকিছু বুঝে বিবেচনা করে যেন, এক হচ্ছে যারা প্রাণপণে চেষ্টা করে, মেহনত করে চাকরি করতে চেষ্টা করেছিল, তারা যেন বঞ্চিত না হয়, অর্থাৎ যোগ্যরা যেন বঞ্চিত না হয়, এবং আগামী দিনে চাকরির ক্ষেত্রে যেন আরো বিস্তৃত হয়, এদিকে আমাদের দাবি। কোর্টের ব্যাপার, কোর্ট কখন রাখবে, কখন খারিজ করবে, চলে যাবে সুপ্রিম কোর্টে, তো আছে। এটা নিয়ে আমার কিছু বলার নেই। আইনি প্রক্রিয়া, আইনি প্রক্রিয়ার মধ্যে চলবে। সেখানে বিচার ব্যবস্থা আছে, বিচারক আছে, তার কাছে সবাই যায়। অভিষেক বাবু গেছে, খোকা বাবু গেছে, কখনো আমাকেও যেতে হতে পারে। এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। অভিযোগ নিয়ে নিশ্চয় আমাদের বক্তব্য আছে। আজকে গোটা তৃণমূল দলেরই বক্তব্য, খোকা বাবু জন্য বাংলায় 12টা বেজে গেল তৃণমূল দলের।
দেখো বিজেপিতে যারা গেছে সে তো তৃণমূল থেকে বিজেপি গেছে, বিজেমূল আছে, তা তারা তো তোলাবাজি করে খেয়েছে, এখনো তোলাবাজি করে খাবে। বিজেপি এসছে মানে যদি কেউ মনে করে চাঁদ চলে এসছে ঘরে ঘরে, তা তো ঠিক হবে না। ঘরে ঘরে তো চাঁদ ঢুকে যায়নি, বিজেপি এসছে মানে ক্ষমতার পরিবর্তন হয়েছে। মানুষ মমতাকে সরাতে চেয়েছিল, তৃণমূলের অত্যাচার থেকে মুক্তি চেয়েছিল, সেই সুবাদে চলে এসছে বিজেপি। বিজেপি তো নিজের ইচ্ছা আসেনি, নেপই মারে দই হয়ে গেছে। বিজেপি নিজের ইচ্ছা আসেনি, বাজার তৈরি হলো, সেই বাজারে বিজেপি প্রচারে নামলো, মানুষকে প্রতিশ্রুতি দিল। মানুষ মনে করলো বিজেপিকে, মানুষ মনে করলো তৃণমূলকে হারাতে কংগ্রেসকে ভোট দিয়ে লাভ নাই ভাই, সিধা বিজেপিকে ভোট দেওয়া, কারণ বিজেপি ক্ষমতায় আসে। ব্যাস, মানুষ ভোট দিয়ে দিল। তার মানে এটা নয় যে সব সমস্যার সমাধান হয়ে গেল, ঘরে ঘরে চাঁদ ঢুকে গেল, তা তো নয় ব্যাপারটা। এখন মানুষ বুঝছে, কংগ্রেস শাসিত রাজ্যগুলোকে দেখুন, কোথাও মেয়েদের জন্য অনুদানের টাকা কি কমেছে? এখানে কেউ পাচ্ছে, কেউ পাচ্ছে না। 100 দিনের কাজ, আজকে সুপ্রিম কোর্ট তারিফ করছে কংগ্রেসের আনা 100 দিনের কাজের কথা। বলুন, দেশের সরকার আজকে সেগুলো মানবে? খাদ্য সুরক্ষা আইন আমরা এনে দিয়েছি, ঘরে ঘরে বিদ্যুৎ আমরা এনে দিয়েছি, কেউ অস্বীকার করতে পারবে? কংগ্রেস মানে প্রগতি। আর সারা ভারতবর্ষে বিজেপি মানে অস্বস্তি, বিজেপি মানে অস্থিরতা, এটা প্রমাণিত। আমি তো বলবো এই এনসিপিআই যারা সাংসদের তাদের মেম্বারশিপ বাতিল হয়ে যাক। এটা একটা অপরাধ করেছে, তার রাজনৈতিক অপরাধ, নৈতিক বোধের অপরাধ, মূল্যবোধের অপরাধ। হিম্মত যদি থাকে সে এনসিপিআই বালাদের, যে তারা নির্বাচনে লড়ুক, তারা বলুক যে আমরা আমাদের এই পদ নেব না। এনসিপিআই মানে তো বিজেপির ঘর জামাই হয়ে থেকে লাভ কি রে ভাই? পদ ছেড়ে দাও সব, বাপের বেটা হলে এসব ময়দানে নির্বাচনে লড়ো, যেত দিয়ে এনসিপিআই করো। মমতার দয়ায় তোমরা এমপি হলে, তৃণমূলের দয়ায় এমপি হলে, গাদ্দারি তো তোমরা করেছো ভাই, গিয়ে তোমরা বিজেপিতে জয়েন করছো কেন? মালের লোভ, টাকার লোভ, ক্ষমতার লোভ, এই তো ব্যাপার। তাই সুপ্রিম কোর্ট যদি এই 20টাকে ঘাড় ধাক্কা দিয়ে বলে সিধা আবার ভোটে দাঁড়াও, তারপর তোমরা এমপি হবে, সব থেকে বেশি আমি খুশি হব। কারণ তার মধ্যে মুর্শিদাবাদের 3টে গাদ্দার আছে, মুর্শিদাবাদের 3 গাদ্দার সব মুর্শিদাবাদ আছে, সব থেকে বেশি আমি খুশি হব। দেখুন, এসব কড়া বার্তা দিয়ে কোনো লাভ নাই, মানুষকে সব টুপি পরানোর কোনো দরকার নেই। ইথানলের জন্য আজকে চিনির বাজারে ক্রাইসিস। ইথানল তৈরি করতে আখের রস লাগবে, আখের রস থেকে চিনি হবে। E20 ইথানল তৈরি করতে ব্যস্ত সরকার, বিপ্লব আনবে ইথানল এনে, আর আমাদের পেট্রোল দরকার পড়বে না। ইথানল এনে বিপ্লব আনবে, বিপ্লব আনতে গেলে ইথানল কাজে লাগবে। ইথানল তৈরি হবে কোত্থেকে? আকাশ থেকে তো পড়বে না, আখ থেকে তৈরি হবে। আখ চলে যাচ্ছে ইথানল তৈরি করতে, আখ আর চিনি তৈরি করতে যাচ্ছে না, বাজারে চিনির আকার লেগে গেছে। এবার লাও মজা, কি বোঝাবে বিজেপি? দাম কমানোর দায়িত্ব কার? আরে ভাই, চিনি তো আর মধ্য প্রাচ্য থেকে আসছে না, চিনি তো আর হরমুজ প্রণালী দিয়ে আসছে না রে ভাই, যে সবকিছুতে হরমুজ প্রণালী বলবে, পশ্চিম এশিয়ার যুদ্ধের কথা বলছে সবকিছুতে, তার জন্য এটা হচ্ছে না সেটা হচ্ছে না। চিনি তো আর হরমুজ প্রণালী দিয়ে আসছে না, চিনি তো আমাদের দেশেই হয় নাকি? আমাদের দেশে এত চিনি আমরা বিদেশে রপ্তানি করতে পারি। আজকে তোমাদের আমদানি করার কথা ভাবতে হচ্ছে কেন? কার পরিকল্পনা অভাব? তোমাদের। ইথানল প্রীতিতে ডুবেছে চিনির বাজার। ওরা লোক দেখানো কি হবে? কেন্দ্র সরকার বেঁধে দিয়েছে, তার জন্য এত ধমকাত হচ্ছে কেন? প্রশাসন নেই এখানটাই, প্রশাসন আছে অবশ্যই। এরা রাতারাতি যে ব্রাজিল বানাবে আমাদের দেশকে, ব্রাজিলের যেটা হয়েছে সেটা ইন্ডিয়াতে এত হবে না। ব্রাজিলে পেলে তৈরি হয়েছিল, আমাদের দেশে পেলে তৈরি হয়ে গেছে। আজকে 1.5 লক্ষ লোকের দেশ কুরুকাওয়া, তারা বিশ্ব ফুটবল খেলছে। কাপে বার্থডে 5.5 লক্ষ লোকের দেশ, তারা বিশ্বকাপ খেলছে। আমাদের 140 কোটি দেশ, আমরা বিশ্বকাপের বয়ে পৌঁছাতে পারিনি, বিশ্বকাপের দূরের কথা। আর মোদী সরকার ভাবছে ব্রাজিলে ইথানল চালু করে, ইথানল যেরকম চালু করে সারা বিশ্বে একটা উদাহরণ তৈরি করেছে ব্রাজিলে, সেই মডেল আমি ভারতবর্ষে করব।
আরে ব্রাজিল কি তাড়াতাড়ি ভারতবর্ষ হয়ে যাবে? তাহলে তো ব্রাজিলের পেলে হয়ে যেত ঘরে ঘরে আমাদের। প্রণববাবু একটা লেজেন্ড, মানে লেজেন্ডারি ফিগার ইন ইন্ডিয়া, মানে প্রবাদ প্রতিম একটা ব্যক্তিত্ব। তার গুণের কোনো শেষ শেষ নেই, গুণই গুণ শুধু। তাকে বলা হয় এনসাইক্লোপিডিয়া বলা হতো। তার জ্ঞান বুদ্ধি কি, আরে বাপরে, ওর কোনো ব্যাখ্যা আমার কাছে নাই। এবং প্রণববাবুর কাছে থাকা মানে কিছু না কিছু শেখা। সারা দেশ তার কাছে কিছু না কিছু পেয়েছে। দেশ চালানোর ক্ষমতা, দক্ষতা, যোগ্যতা সব প্রণববাবু দেখিয়েছে। অতএব প্রণববাবু হচ্ছে ভারতবর্ষের একজন পলিটিক্যাল হিস্ট্রিতে টাওয়ারিং পার্সোনালিটি, ওয়ান অফ দ্য টাওয়ারিং পার্সোনালিটিজ ইন ইন্ডিয়া। এবং আমি বলতে চাই, ওয়ান অফ দ্য লেজেন্ডারি ফিগার ইন দ্য ইন্ডিয়ান পলিটিক্স। প্রণব মুখার্জি, ডক্টর মনমোহন সিং, এরা কে? এরা সব প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব। সোনিয়া গান্ধীর নেতৃত্বে একদিকে, ম্যাডাম সোনিয়া গান্ধীর নেতৃত্বে একদিকে মনমোহন সিং, ডাক্তার মনমোহন সিং, একদিকে প্রণব মুখার্জি, কিভাবে 10টা বছর দেশকে চালিয়েছিল আপনারা সবাই দেখেছেন। তার আগেও প্রণব মুখার্জি কখনো বিদেশমন্ত্রী, কখনো অর্থমন্ত্রী, সারা জীবন তিনি এই করেছেন। এবং তাকে পেয়ে আমরা ধন্য হয়েছিলাম। তাকে জোর করে আমি মুর্শিদাবাদে নিয়ে এসেছিলাম। তিনি ভোটে দাঁড়াতে চাইছিলেন না। তিনি বলেছিলেন আমাকে, আমি বীরভূমবাসী, ব্রাহ্মণ সন্তান, অধীর আমাকে নিয়ে গিয়ে এই বুড়ো বয়সে তুমি আর কলঙ্কিত করো না, কারণ আমি হারবো। আমি জীবনে জিতিনি, আমি হারবো। আমাকে সবাই বলে আমি রুটলেস ওয়ান্ডারার, অর্থাৎ আমার জমি নাই, জমিহীন ভূমিহীন একটা ভবঘুরে, এই আমার পরিচয়। থাক এই পরিচয়, নতুন করে আর মনে করিয়ে দিও না। বললাম না, আমি অধীর চৌধুরী বলছি, আমি গ্রামের ছেলে। আপনার এই কলঙ্ক টিকা আমি সরাবো। আপনার কপাল থেকে এই জনপ্রতিনিধি হতে না পারার যে কলঙ্ক আমি সরাবো। আপনি ভরসা রাখুন আমার উপরে। আমি পড়া জানি না, শোনা জানি না, কিছু জানি না, কিন্তু রাজনীতি আমি করি, আমার ভালো লাগে। বলছি না, এটা হয় না। আমি আপনি আবার বেড়াতে যাবেন আমাদের জেলায়? বলছি হ্যাঁ যাবো। আর ঠিক আছে, বেড়াতে আসুন। ফারাক্কায় তাকে বেড়াতে নিয়ে এলাম। সব লোককে দিয়ে ঘিরিয়ে বলে, ভাই ক্যান্ডিডেট হতে হবে আপনাকে। সেই মিটিং করে প্রভু পালিয়ে গেল, চলে গেল দিল্লি, আর তে যোগাযোগ করে না। আবার আমি গেলাম, তখন আমি এমপি তো। আবার আমি গেলাম প্রণববাবুর বাড়িতে, অধীর আমি পারবো না। ততক্ষণে কংগ্রেসের কিছু লোক তাকে বুঝিয়ে দিয়েছে, অধীর আপনাকে বিপদে ফেলার জন্য নিয়ে যাচ্ছে। আমাদের কংগ্রেসের ভ্যারাইটিস মাল আছে, তারা বুঝিয়ে দিয়েছে প্রণববাবু আপনাকে নিয়ে যাচ্ছে অধীর, আপনাকে বিপদে ফেলার জন্য। আল্লাহ দাদা, আপনি কি মনে করেন আমি এত বড় অন্যায় করবো? আমাকে বলছে তুই আমাকে স্ট্যাটিস্টিক বোঝা। কি স্ট্যাটিস্টিক? জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে 73% মুসলমান। এক, আমি একটা ব্রাহ্মণ সন্তান, মুর্শিদাবাদের সঙ্গে কোনো সম্পর্ক নাই। আমি বীরভূমের লোক, আমাকে কেউ চেনে না। আমি জীবনে জনপ্রতিনিধি হইনি। আমার বিরুদ্ধে যে দাঁড়াবে সে বামফ্রন্টের শক্তিশালী নেতা, একজন মুসলমান নেতা। আমি কোন অঙ্কে জিততে পারি, আমাকে রাজনীতি শিখবে না দিন। পর করে বলছে স্বাধীনতার পর থেকে কে কবে কত ভোট পেয়েছে, গড় করে বলছে। দাদা আমি তো জানি না আপনার মতো অঙ্ক ফঙ্ক, আমি জানি মানুষের মনের অঙ্ক। আপনি আমার ভরসা করুন, সে কিছুতেই হবে না। লাস্টে আমাকে বলছে ঠিক আছে আমি যেতে পারি যদি ম্যাডাম সোনিয়া গান্ধী রাজি হয়। সোজা ম্যাডাম সোনিয়া গান্ধীর বাড়ি গেলাম। ম্যাডাম, প্রণব মুখার্জিকে আমি নিয়ে যেতে চাইছি মুর্শিদাবাদে ভোটে লড়াতে, আপনি কি বলছেন বলুন। তো ম্যাডাম সোনিয়া গান্ধী বললেন, প্রণববাবু যদি যেতে চাই অবশ্যই নিয়ে যাও। আবার ঘুরে এলাম প্রণববাবুর কাছে, দাদা ম্যাডাম বললি আর কোনো অসুবিধা নেই, গ্রিন সিগন্যাল হয়ে গেছে। বসলাম প্রণববাবুর বাড়িতে, প্রণববাবু ছোট বাটিতে একটু মুড়ি দিল, একটু তেল দেয়, আচারের তেল দেয়, একটু মুড়ি দিল এইটুকু বাটিতে। দাদা এইটুকু বাটিতে আমরা খানেওয়ালা না, আপনি বড় বাটি দিন। এইটুকু ছুটকা বাটিতে মুড়ি খেয়ে আমার পুষাবে না, আপনি বড় বাটি দিন, আমি ভালো করে খাই, চাটা দিন, তারপর আপনাকে বলছি। বড় বাটিতে মুড়ি এলো, খেলাম, চা খেলাম, দিয়ে বলছি দাদা ম্যাডাম সোনিয়া গান্ধী আমাকে বলেছে আপনি যদি চান যেতে পারেন অধীর, আমার কোনো আপত্তি নেই। এবার আপনি কি বলছেন বলুন। প্রণববাবু যাবে না, কি বুদ্ধি দিচ্ছে, প্রচুর বুদ্ধিমান। অধীর, আমি তো ইলেকশন আসছে তো, আমি ইলেকশন ম্যানিফেস্টো অর্থাৎ কংগ্রেসের যে নির্বাচনী ইস্তাহার বার হবে, আমি তার প্রধান। আমি যদি চলে যাই ইস্তেহারকে লিখবে বল, অর্থাৎ আমার তো যা যাবে না। তাহলে ইস্তেহার আপনাকে লিখতে হবে, আপনি দুদিনের জন্য চলুন, দুদিন আপনি অফ করুন, দিয়ে আপনি যত খুশি ইস্তেহার লিখুন, দুদিন আপনি খালি মুর্শিদাবাদ যাবেন। এইরকম করে ধরে বেঁধে নিয়ে আসা যাকে বলে, নিয়ে এসছি। জেতার পর প্রণববাবু বলল, অধীর
আমাকে তুই যে স্বাদ দিলি, এই স্বাদ আমি জীবনে কখনো পাইনি। আর তুই আমাকে 16 আনা দিয়ে দিলি। আজকে প্রায় চোখ দিয়ে জল বেরিয়ে গেছিল প্রণব মুখার্জি। তুই আমাকে 16 আনা পূর্ণ করে দিলি। আমার সব ছিল, এটা ছিল না। দাদা কি বলেছিলাম প্রচারে, মুর্শিদাবাদের মানুষকে বলেছিলাম, শোনো, হিন্দু মুসলমানের রাজনীতি আমরা করি না এই জেলায়। আমি মেহমান নিয়ে এসেছি দিল্লি থেকে, নবাবের দেশ, মেহমানের মেহমানি করতে হবে, হ্যাঁ কিনা বলুন। ক্ষমতাবান লোক আছে, কাজ হবে। আলতু ফালতু লোক নিয়ে কিছু হবে? ভালো করা লোক, শক্তপোক্ত লোক। আমরা এমপি, কিন্তু আমাদের কোনো ক্ষমতা নাই, পড়ালেখা জানি না। তা পড়ালেখা বাড়ার লোক লাগবে কিনা? গ্রামের লোককে বুঝালাম, আর বললাম মেহমানের মেহমানি করবে কিনা মুর্শিদাবাদের লোক, নবাবের দেশের লোক। আমরা গরিব হতে পারি, মেহমান এলে তার মেহমানি করি, হ্যাঁ কিনা বলুন। গড়গড় করে ভোট হলো, জিতলাম। রফিক ভাবছে আমার কথা, রফিকও জিতে যায়, তাই ভাবছে।